আমরা সবাই তো চাই যা পড়ব তা যেন ভালোভাবে মনে থাকে, কিন্তু কিভাবে? চলুন আজকে স্মৃতিশক্তির পেছনের বিজ্ঞানটাকে একদম সহজ করে বুঝে নিই। আচ্ছা, এমনটা কি হয় যে ঘন্টার পর ঘন্টা ধরে পড়ার পর মনে হলো যা পড়লাম তার প্রায় সবই মাথা থেকে উধাও? এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। চলুন এটা দিয়েই শুরু করা যাক। এই সংখ্যাটা দেখুন, ৪৪%। বেশ অবাক করার মতো, তাই না? জার্মান মনোবিদ হারমান এবিংহাউসের একটা গবেষণা বলছে, কোনো কিছু শেখার মাত্র ১ ঘন্টার মধ্যেই আমরা তার অর্ধেকেরও বেশি ভুলে যাই, মাত্র ৪৪% মনে রাখতে পারি। তো এর মানেটা কি? মানে হলো এই ভুলে যাওয়াটা আসলে ব্যক্তিগত কোনো ব্যর্থতা নয়। আমাদের ব্রেইন বা মস্তিষ্ক এভাবেই কাজ করে, এটাই তার স্বাভাবিক নিয়ম। তবে আসল ভালো খবরটা হলো এই নিয়মকে পাশ কাটানোর জন্য বেশ কিছু দারুণ আর বিজ্ঞানসম্মত উপায় আছে। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব শেখার মূল নীতিটা কি। এরপর দেখব সময় আর মস্তিষ্কের কিছু দারুণ কৌশল। তারপর কথা হবে বইয়ের বাইরের কিছু বিষয় নিয়ে। আর সবশেষে দেখব কিভাবে নিজের মস্তিষ্ককে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। চলুন তাহলে শুরু করা যাক শেখার মূল নীতি দিয়ে। এখানে আসলে নিষ্ক্রিয় থাকা থেকে সক্রিয় হয়ে ওঠার একটা ব্যাপার আছে, আর কার্যকরভাবে শেখার মূলে কিন্তু এই মানসিকতার পরিবর্তনটাই সবচেয়ে জরুরি। ব্যাপারটা খুব সহজ। একদিকে আছে নিষ্ক্রিয় শিক্ষা, মানে শুধু বই পড়া, কিছু লাইন হাইলাইট করা বা একটা লেকচার শুনে যাওয়া। এখানে ব্রেন শুধু তথ্য রিসিভ করে। আর অন্যদিকে আছে সক্রিয় শিক্ষা, মানে যা পড়ছি তা নিয়ে প্রশ্ন করা, নিজের ভাষায় সরসংক্ষেপ করা বা এমন ভান করা যেন অন্য কাউকে পড়াটা বোঝাচ্ছি। এতে হয় কি, মস্তিষ্ক তথ্যটা শুধু গ্রহণই করে না, সেটাকে ব্যবহার করতেও বাধ্য হয়। আর শেখার আসল খেলাটা কিন্তু এখানেই। আচ্ছা, এবার আসা যাক সময়ের কৌশলের দিকে। কিভাবে আমরা মনোযোগ আর পুনরাবৃত্তিকে ঠিকঠাক কাজে লাগাতে পারি? ব্যাপারটা কিন্তু বেশ মজার। চলুন দেখি কিভাবে সময়কে একটু অন্যভাবে সাজিয়ে নিলেই স্মৃতিশক্তি অনেকখানি বেড়ে যায়। এর জন্য একটা দারুণ টেকনিক আছে, নাম হলো পোমোডোরো টেকনিক। নামটা একটু অদ্ভুত শোনালেও কাজটা খুব সহজ। এটা আসলে সময় ব্যবস্থাপনার একটা পদ্ধতি, যেখানে একটা টাইমার দিয়ে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া হয়। সাধারণত ২৫ মিনিট কাজ, তারপর একটা ছোট্ট ব্রেক। ১৯৮০-র দশকে আবিষ্কৃত এই পদ্ধতিটা কিন্তু ব্রেইনের ওপর চাপ না দিয়ে বরং এর স্বাভাবিক ছন্দের সাথে তাল মিলিয়ে কাজ করে, আর এতে মনোযোগ ধরে রাখাটাও অনেক সহজ হয়ে যায়। তাহলে এটা কিভাবে কাজ করে? খুবই সহজ। প্রথমে একটা কাজ ঠিক করুন, এরপর ২৫ মিনিটের জন্য একটা টাইমার সেট করে দিন। এই ২৫ মিনিট আর কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধু কাজটা করুন। টাইমার বেজে উঠলে ৫ মিনিটের একটা ব্রেক নিন। এভাবে ৪ বার করার পর একটা লম্বা ব্রেক নিতে পারেন। এই যে ছোট ছোট সেশন আর তার মাঝে ব্রেক, এই পুরো সিস্টেমটাই মানসিক ক্লান্তি দূর করে মনোযোগ ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে। আর এই বিরতির জাদুটা ঠিক কতটা শক্তিশালী সেটা এই উদাহরণটা দেখলেই বোঝা যায়। একদিকে দেখুন, একটানা ৬০ মিনিট পড়লে হয়তো ৭৮ থেকে ৮০টা লাইন মুখস্থ করা যায়, কিন্তু অন্যদিকে ওই একই সময়কে যদি ৫ মিনিট বিরতি দিয়ে ১০ মিনিটের ৪টা সেশনে ভাগ করে নেওয়া হয়, তাহলে প্রায় ১০৮টা লাইন মুখস্থ করা সম্ভব। মানে একই সময়ে অনেক বেশি শেখা যাচ্ছে। দারুণ না ব্যাপারটা? তো সময়কে তো আমরা ঠিকঠাক ব্যবহার করলাম। এবার চলুন দেখি মস্তিষ্কের জন্য কিছু কৌশল, মানে এমন কিছু উপায় যা আমাদের ব্রেনকে তথ্যগুলো আরও ভালোভাবে প্রসেস করতে আর মনে রাখতে বাধ্য করবে। এর মধ্যে একটা খুব জনপ্রিয় টেকনিক হলো অ্যাক্টিভ রিকল, যেটাকে ফাইনম্যান টেকনিকও বলা হয়। বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের নামে এর নামকরণ। আইডিয়াটা খুব সহজ। কোনো একটা বিষয় পড়ার পর বই বন্ধ করে সেটাকে নিজের ভাষায় একদম সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে, এমনভাবে যেন অন্য কাউকে শেখানো হচ্ছে। ফাইনম্যান বলতেন, যদি কোনো কিছু সহজ করে বোঝানো না যায়, তার মানে সেটা আসলে নিজে ভালো করে বোঝাই হয়নি। আরেকটা মজার জিনিস হল নেমোনিক ডিভাইস। নামটা কঠিন শোনালেও এটা আসলে মনে রাখার একটা শর্টকাট টেকনিক। মানে নতুন কোনো তথ্যকে কোনো গল্প, ছড়া বা ছবির মাধ্যমে আমাদের চেনা জানা কোনো তথ্যের সাথে জুড়ে দেওয়া। এতে হয় কি, কঠিন বা মনে রাখার মতো নয় এমন বিষয়গুলো খুব সহজে মনে থেকে যায়। ব্যাপারটা হয়তো এখনও একটু কঠিন লাগছে, তাই না? আচ্ছা, চলুন একটা দারুণ বাস্তব উদাহরণ দিয়ে দেখি।
ধরুন বাংলাদেশের সংবিধানের মতো একটা জটিল বিষয়, সেটাও কিন্তু এই নেমোনিকের মাধ্যমে বেশ সহজে মনে রাখা যায়। যেমন ধরুন, সংবিধানের ২৭ নম্বর ধারায় আছে আইনের চোখে সবার সমান অধিকারের কথা। এটা মনে রাখার জন্য আমরা ভাবতে পারি রমজানের ২৭তম রাত বা শবে কদর কিন্তু সবার জন্যই বিশেষ। আবার দেখুন ৩৬ নম্বর ধারায় আছে চলাফেরার স্বাধীনতার কথা। ৩৬ সংখ্যাটা দেখলেই কিন্তু ক্রিকেটের ৬ ছক্কার কথা মনে পড়ে, তাই না? বল যেমন স্বাধীনভাবে মাঠের বাইরে চলে যায়, ঠিক তেমনি ৪০ নম্বর ধারায় পেশার স্বাধীনতার কথা বলা আছে, যা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার ঘটনার সাথে মেলানো যায়। এই যে একটা সংযোগ তৈরি করা, এতেই কঠিন বিষয়গুলো মনে রাখা অনেক সহজ হয়ে যায়। বেশ, আমরা তো সময় আর মস্তিষ্কের কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু কার্যকরী শেখা কিন্তু শুধু বই বা পড়ার টেবিলের মধ্যেই সীমাবদ্ধ না। এর বাইরেও কিছু বিষয় আছে যা আমাদের স্মৃতির জন্য একটা শারীরিক ভিত্তি তৈরি করে দেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘুম। নটরডেম ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে, পড়ার পর ঠিকমতো ঘুমালে সেই পড়াটা মনে রাখতে দারুণ সুবিধা হয়। আমরা অনেকেই ভাবি ঘুম মানে শুধু শরীরকে বিশ্রাম দেওয়া, কিন্তু আসলে ঘুমের সময়ই আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি কাজ করে। সারাদিন আমরা যা কিছু শিখি সেই তথ্যগুলোকে গুছিয়ে দীর্ঘমেয়াদী স্মৃতি হিসেবে সংরক্ষণ করার কাজটা কিন্তু ঘুমের মধ্যেই হয়। তাই ঘুমের পাশাপাশি আরও কয়েকটা বিষয় খেয়াল রাখা দরকার, যেমন পর্যাপ্ত ঘুম তো জরুরি, তার সাথে সুষম খাবার, নিয়মিত হালকা ব্যায়াম আর পড়ার জন্য একটা শান্ত গোছানো পরিবেশ। কারণ দিন শেষে একটা সুস্থ শরীরে কিন্তু একটা কর্মক্ষম মস্তিষ্ককে সাপোর্ট দেয়। তাই এই বিষয়গুলো পড়ার কৌশলের মতোই সমান গুরুত্বপূর্ণ। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? আসলে আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, এগুলো শুধু কিছু টিপস না, এগুলো হলো শেখার প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাকেই বদলে ফেলার একটা উপায়। এর মাধ্যমে আমরা একজন কার্যকরী শিক্ষার্থী হয়ে উঠতে পারি। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নিই। প্রথমত, সমস্যাটা হলো ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। ১ ঘন্টার মধ্যেই আমরা প্রায় 44% তথ্য ভুলে যাই। এর মূল সমাধান হল নিষ্ক্রিয় থাকা যাবে না, শেখার প্রক্রিয়ায় সক্রিয় হতে হবে। এর জন্য আমরা কিছু কৌশল ব্যবহার করতে পারি, যেমন পোমোডোরো টেকনিক, ফাইনম্যানের অ্যাক্টিভ রিকল আর নিমোনিক ডিভাইস। আর সবকিছুর ভিত্তি হিসেবে অবশ্যই পর্যাপ্ত ঘুম আর একটা স্বাস্থ্যকর জীবনযাত্রাকে গুরুত্ব দিতে হবে। শেষ করার আগে একটা কথা ভাবা যাক, শেখাটা যদি শুধু একটা কাজ না হয়ে একটা দক্ষতা হয়, তাহলে তো এটা চর্চা করে আরও ভালো করা সম্ভব, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই দক্ষতাটা তৈরি করার জন্য আজ যে কৌশলগুলো নিয়ে কথা হলো, তার মধ্যে কোনটা দিয়ে প্রথম অনুশীলন শুরু করা যায়? কারণ দিন শেষে কার্যকরী শিক্ষা এমন একটা দক্ষতা যা চর্চার মাধ্যমে অর্জন করা যায়।